চিত্রাঙ্গনা লেখিকা ইসরাত জাহান জেরিন পর্ব ১৪ শেষাংশ। দক্ষিণা বাতাসে স্নিগ্ধ পরশ নিঃশব্দ মেঘাচ্ছন্ন রাতের মাদকতা আরও বাড়িয়ে তুলেছে। হাসপাতালের জানালা দিয়ে আসা হালকা পিরপির হাওয়া চিত্রার চুল এলোমেলো হয়ে যাচ্ছে বারবার। সে চুপচাপ জানালার দিকে তাকিয়ে আছে, রাতের উদাসীনতার মধ্যে কোনো অর্থ খুঁজে পাওয়ার চেষ্টা করছে। হাসপাতালের একঘেয়ে বেডে সে শুয়ে আছে বাধ্য হয়েই। কিছুক্ষণ আগে ফারিয়া এসেছিল, কথা বলেছিল কিছুক্ষণ, এখন হয়তো করিডোরে পায়চারি করছে। চিত্রার হাতে স্যালাইনের সুচ বিঁধে আছে। শরীর ভীষণ দুর্বল, কিন্তু চিত্রার মনে পড়ে আছে অন্য কোথাও। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে সেই নিষ্পাপ শিশুটির নিথর দেহ। কি থেকে কি হয়ে গেল আজ? সন্ত্রাসের বিষবাষ্প আজ কিশোরগঞ্জকে গ্রাস করেছে, কাল হয়তো পুরো দেশকে করবে। এসব কেবল নৃশংসতার নয়, এর পেছনে আছে সুপরিকল্পিত এক ব্যবসা, যারা মানুষকে অমানুষে পরিণত করছে। তাদের দিয়ে অপরাধ করিয়ে ফায়দা লুটছে, তারাই এসব ঘটনার মূল কারিগর। রাজনৈতিক চালের চেয়ে এখানে ব্যবসায়িক স্বার্থই বেশি প্রাধান্য পাচ্ছে। চিত্রা শ্বাস ছাড়ল। আজকের আকাশ তাকে বাড়ির কথা মনে করিয়ে দিচ্ছে। এই দিনে বাড়িতে কত আয়োজন হতো, গরম গরম ভাজা পোড়া, চায়ের আড্ডা চলতো দীর্ঘরাত অবধি। চিত্রা নিজ হাতে সব কিছু করত, নিজের ভাগের খাবারটুকু লুকিয়ে যখন সোহাগকে দিত তখন যে কি শান্তি লাগতো চিত্রার। এক রাতের কথা, সেদিন ঝুম বৃষ্টি হচ্ছিল। বাড়িতে সন্ধ্যা থেকে বিদ্যুৎ ছিল না, চারিদিকে কেবল প্রকৃতির নীরব কান্না। প্রতিদিনের মতোই চিত্রা লুকিয়ে লুকিয়ে সোহাগের রুমে গেল। সে প্রায়ই যেত, ঘুমন্ত সোহাগের পাশে বসে থাকতো, নিঃশব্দে চেয়ে চেয়ে স্বপ্ন দেখত একদিন এই মানুষটার পাশেই সারা জীবন কাটিয়ে দেওয়ার। কিন্তু সেদিন সোহাগ রুমে ছিল না। চিত্রা দুশ্চিন্তায় পড়ে গেল। কোথায় গেল সে? হঠাৎ করেই তার মনে পড়ল ছাদের কথা। ছুটে গেল সেখানে। সোহাগ একলা দাঁড়িয়েছিল, প্রবল বৃষ্টিতে ভিজছিল নিঃশব্দে। পরনের সাদা স্যান্ডো গেঞ্জি ভিজে শরীরের সঙ্গে লেপ্টে গিয়েছিল, লুঙ্গিটাও ভারী হয়ে গিয়েছিল জলে। কিছু না বলে চিত্রাও পাশে গিয়ে দাঁড়ালো। সারা রাত তারা একটা কথাও বলেনি, শুধু একসঙ্গে ভিজেছে, তাতেই চিত্রা খুশি ছিল। অথচ আজ সেই সোহাগ চিত্রাকে মনে রাখে না। যে সোহাগ একসময় চিত্রার সামান্য জ্বরেও পুরো বাড়ি মাথায় তুলত, সে এখন অন্য কাউকে ভালোবাসে, অন্য কাউকে বিয়ে করার স্বপ্ন দেখে। চিত্রার চোখের কোণে অজান্তে জল জমে ওঠে, মুহূর্তেই কান্না ফেটে বেরিয়ে আসে তার বুক থেকে। সবাই বলে কাঁদলে নাকি মন হালকা হয়, দুঃখ কমে যায়। যদি দুঃখের সঙ্গে তার স্মৃতিগুলোও যদি মুছে যেত তাহলে বোধহয় ভালো হতো। কিন্তু মানুষ স্মৃতির বাহক, স্মৃতি নিয়েই বাঁচতে হয় তাকে। তবে যারা স্মৃতি ভুলতে পারে তারাই সামনে এগোতে পারে। চিত্রার এখনও অনেক দূর যেতে হবে, মাঝপথে সে কিছুতেই থামতে পারবে না, কিছুতেই না। কাঁদছ কেন প্রিয়তমা? চিত্রা চোখের পানি আড়াল করার চেষ্টা করলো। পাশ ফিরে দেখলো দাঁড়িয়ে আছে ফারাজ, গায়ে একটা শুভ্র রঙা শার্ট, ব্লেজারটা হাতে। ফারাজ এগিয়ে এসে চিত্রার পাশে এসে বসলো। চিত্রা মুখ ফিরিয়ে অভিমানজড়িত গলায় বলল, আমি ঠিক আছি, জোর করে এখানে বন্দি করার কারণ কি? রোগীরা ঔষধের ভয়ে এমন দু চারটে চাপা মেরেই থাকে, তাই বলে কি সব বিশ্বাস করতে হবে? চাপাবাজ বললেন। ফারাজ চোখ সরু করে তাকালো, ঠোঁটের কোণে এক চিলতে হাসি। কেন, কারো গায়ে লেগেছে বুঝি? দেখুন, এখানে দেখাবে? ফারাজ চারিপাশে চোখ বুলায়, জিহ্বা কেটে বলে, দুঃখিত বউ, রুমে সিসি ক্যামেরা আছে, তবে তুমি চাইলে আমি ক্যামেরার চোখে পট্টি বেঁধে দিতে পারি। দেব নাকি? চিত্রা বিরক্ত চোখে তাকালো। আপনি কোন পদের মানুষ বলুন তো? ফারাজ মুচকি হেসে একদম স্বাভাবিক গলায় জবাব দেয়, সেই পদ যেটা দিয়ে সৃষ্টিকর্তা তোমাকে আমার জন্য বানিয়েছেন। চিত্রা হতভম্ব হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর মাথা নাড়িয়ে বলল, আপনার মতো পুরুষ আমি আমার পুরো জীবনে আর একটাও দেখিনি। আপনার সঙ্গে পেরে ওঠা দায়। ফারাজ এলাহির একটা ভার্সনই উপরওয়ালা তৈরি করেছেন প্রিয়। দুনিয়ায় শতপুরুষ পাবে, তবে ফারাজ এলাহি হারিয়ে গেলে কচুও পাবে না। চিত্র বিরক্ত হয়ে বলল, নিজের এত প্রশংসায় কেমন করে করেন? মুখ ব্যথা করে না? তোমার উপর দিয়েও তো কত ঝড় বয়ে যায়, কই ব্যথা করে না? ফারাজ চোখ টিপে মুচকি হাসলো। চিত্রা এক ঝটকায় মুখ ফিরিয়ে বলল, ছি, খালি ডাবল মিনিং কথাবার্তা, জাস্ট অসহ্যকর। ফারাজ মুখ ভেঙচি কেটে চিত্রাকে খেপানোর জন্য বলল, খোদা তোমার মুখে কচু ধরলে দিয়েছে নাকি? মুখ থেকে চুলকানো কথাবার্তা ছাড়া ভালো কিছু বের হয় না। মুড়ি খাও শ্বশুর আব্বার মাইয়া। বাহিরে থেমে থেমে বৃষ্টি পড়ছে, ঘরের জানালা দিয়ে শো শো করে হাওয়া ঢুকছে। মার্জিয়া রান্নাঘরে ঢুকে ঠিক করে ফেললো আজ হবে জম্পেশ এক খাওয়া দাওয়া। মেনু, খিচুড়ি, বেগুন, ইলিশ ভাজা আর ইলিশের লেজ ভর্তা। সকালে সোহাগ ঘাট থেকে তাজা ইলিশ কিনে এনেছিল। জান্নাত নতুন বউ, তাই মার্জিয়া তাকে কাজ করতে দিচ্ছেন না।
মারিয়ার শাশুড়িকে হাতে হাতে সাহায্য করে দিচ্ছে। শুক্রবার সোহাগ আর জান্নাতের বিয়ের একটা ছোটোখাটো আয়োজন করা হবে। হাতে সময় নেই, সেই বাজারগুলোও তো করতে হবে, বাড়িঘর এখনও অগোছালো। দুনিয়ার কাজ পড়ে আছে। মার্জিয়া প্রথমে পোলাওয়ের চাল আর মুগ ডাল একসঙ্গে ধুয়ে পানি ঝরাতে দিল। তারপর কড়াইয়ে অল্প ঘি গরম করে চাল ডাল হালকা ভেজে নিল, যতক্ষণ না হালকা বাদামি রং ধরে। মশলা কষানোর পর ভাজা চাল ডাল মিশিয়ে দিয়ে গরম পানি ঢেলে ঢাকনা দিয়ে রাখলো। 15-20 মিনিট পর ঢাকনা খুলতেই দারুণ এক সুবাস। খিচুড়ির দানাগুলো একদম ঝরঝরে হয়ে এসেছে। শেষে 1 চামচ ঘি ছড়িয়ে দিল, যেন স্বাদ আর বহুগুণ বেড়ে যায়। মার্জিয়ার স্বামীর মুখ পছন্দ ছিল এই খিচুড়ি, তবে বছরখানেক পেরিয়ে গেল, ভালো খাবার তার গলা দিয়ে নামেনি। ওদিকে ভাজাভুজির কাজ মারিয়া করছে। কড়াইয়ে সর্ষের তেল ধোয়া ওঠা গরম করে মাছ ছাড়তেই চিরচির শব্দে রান্নাঘর মুখর হয়ে উঠল। জান্নাত রুমে এসে বিছানায় ফেলে রাখা সোহাগের লুঙ্গিটা ভাঁজ করতে করতে তাকে বলল, আপনি তারে এখনো ভালোবাসেন? সোহাগ এখন পুরনো একটা ঘড়ির বেল্ট বদলাচ্ছিল। জান্নাতের কথায় তার কপাল কুঁচকে গেল। এক দৃষ্টিতে তাকে প্রশ্ন করল, কার কথা বলছো? ওই যে চিত্রা আপার কথা। সোহাগ হেসে বলল, তোমাকে কে বললো যে আমি এখনো তাকে ভালোবাসি? জান্নাত চোখ নামিয়ে নিয়ে ফিসফিস করে বলল, মন বলছে। সোহাগ একটা মেকি হাসি দিল, ঘড়ির দিকে তাকিয়ে বলল, মন তোমাকে ভুল বুঝাচ্ছে। জান্নাত চুপ করে রইল, কিছুক্ষণ থেমে বলল, শুনেছি সে নাকি খুব সুন্দরী। সোহাগ নিঃশ্বাস ফেলল, তারপর জান্নাতের চোখের দিকে তাকিয়ে বলল, তাতে কি আসে যায়, তুমি কি কোনো অংশে কম? জান্নাত তিক্ত হাসলো, মাথা নাড়িয়ে বলল, সে তো সোনা আর আমি কয়লা। সোহাগ গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কয়লার মূল্য জানো? জানতে চাই না। সোহাগ এবার আর কিছু বলল না, তবে জান্নাত থামল না, তার গলার স্বর কাঁপছিল। আপনি আমাকে ভালোবাসলে আমার কাছে আসতেন, ছুঁয়ে দেখতেন, কিন্তু আপনি তো আমার দিকে ফিরেও তাকান না। অথচ সবাই ভাবে আমাদের মধ্যে কত মহব্বত, কিন্তু সত্যিটা শুধু আমি জানি। সোহাগ কোনো জবাব দিল না, কেবল পাশের টেবিল থেকে সিগারেটের প্যাকেটটা তুলে নিয়ে দরজার দিকে হাঁটা দিল। জান্নাত পিছন থেকে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো, কোথাও যাচ্ছেন? সোহাগ দরজার সামনে দাঁড়িয়ে একটু থামলো, তারপর কটাক্ষ ভরা গলায় বলল, সিগারেটের সঙ্গে প্রেম করতে যাচ্ছি সখী, একটু হাওয়া খেতে চাই, তুমি আমার কাছে যাও। জান্নাত আর কিছু বলল না, ঠোঁট কামড়ে চোখের পানি আটকে রাখলো। কেন তাকে এভাবে সারা জীবন কাটিয়ে দিতে হবে? কেন চিত্রা সোহাগের জীবনে না থেকেও সবটা নিয়ন্ত্রণ করছে? কোন অধিকারে? সৌন্দর্যের অধিকারে? জান্নাতের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এই কষ্টের কি কোনো শেষ নেই? ফারাজের গাড়ি বাড়ির ভেতরে ঢুকতেই লোকজন দৌড়ে এলো তাকে অভ্যর্থনা জানাতে, কিন্তু ফারাজ কারো দিকে তেমন একটা তাকালো না। সে বরাবরের মতোই গম্ভীর। চিত্রাকে হাতে এখনো ব্যথা। সে ধীরে ধীরে গাড়ি থেকে নামতে গেল, কিন্তু ফারাজ আগে দরজা দিয়ে বেরিয়ে মুহূর্তের মধ্যে তার সামনে এসে দাঁড়ালো। কোথায় যাচ্ছ বউ? ফারাজ একদম তার পথ আটকে দাঁড়ালো। চিত্রা বিরক্ত গলায় বলল, মরতে। ফারাজ হেসে ফেলল, দু হাতে কোমর ধরে বলল, এই মরামুখো শ্বশুরের ঘাট তেরা মাইয়া। স্বামীর সঙ্গে রোমান্স করতে হয়, তেরামি নয়। এসব শেখায়নি কেউ? চিত্রার চোখ মুখ গরম হয়ে উঠল, কাপা গলায় বলল, আমার মরা বাবাকে নিয়ে কিছু বলবেন না, একেবারে মেরে চারার মতো বাগানে রোপণ করে দেব। তারপর? ফারাজ একদম স্বাভাবিকভাবে কথার মাঝেই যোগ করলো, তারপর সেই চারাগাছ বড় হবে, আর সেখান থেকে ফারাজহেলাই নামক একটা হ্যান্ডসাম ফুলের জন্ম হবে। ফুলের ঘ্রাণ একেবারে এলাচের মতো হবে। চিত্রা চোখ ঘুরিয়ে বলল, হ্যাঁ, তাতে আমার এলাচ কেনার টাকাও বেঁচে যাবে। আমি আপনাকে বাগান থেকে ছিঁড়ে নিয়ে গরম পানিতে চুবিয়ে চা বানিয়ে আয়েশ করে খাবো। ফারাজ নাক কুঁচকে বলল, যা দুষ্টু, তোমার মুখে দেখছি জমজমের পানি ছিটাতে হবে, খালি উল্টাপাল্টা কথা বলো। ছিঁড়ে ডুবিয়ে, টু মাচ ব্যাড সাউন্ড। চিত্রা হতবিহ্বল হয়ে গেল। আশেপাশের কর্মচারীরা তো তাকিয়ে আছে, অথচ ফারাজ এলাহির মনে একটু লজ্জা নেই। চিত্রা কিছু বোঝার আগেই ফারাজ হঠাৎ ঝুঁকে তাকে দু হাতে তুলে নিল। আরে, আপনি কি করছেন? ছাড়ুন বলছি। ফারাজ ঠোঁটের কোণে এক চিলতে হাসি নিয়ে বলল, ছাড়ার জন্য ধরিনি বউ, স্বীকার করব বলে ধরেছি। চিত্রা ধাক্কা দিয়ে নামার চেষ্টা করে, কিন্তু ফারাজের বাঁধন শক্ত। চিত্রাকে নিয়ে সরাসরি বাড়ির মধ্যে ঢুকে পড়ে। বাড়ির সবাই তাদের দেখছে, অথচ ফারাজের চোখে মুখে বিন্দুমাত্র সংকোচ নেই। চিত্রার মাথায় যেন বাজ পড়ল, এই লোককে কি সত্যিই কন্ট্রোল করা সম্ভব? চিত্রাকে ধীরে বিছানায় শুইয়ে দিয়ে ফারাজ শার্টের উপরের বোতামটা আলগা করলো। তারপর কোনো রকম ভনিতা না করেই গলা ফাটিয়ে ডাক দিল, মিতালি, শালি কই তুমি? চিত্রা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। এমন সময়, এমন মুহূর্তে ষাঁড়ের মতো চেঁচানোর প্রয়োজনটা কি? তার মাথা যেন ভোঁ করে উঠল। মিতালিকে কেন ডাকছেন? কি দরকার? চিত্রা বিরক্ত স্বরে জিজ্ঞেস করল। মিতু? ফারাজ কপাল কুঁচকে তাকালো।
হ্যাঁ, আমি ওকে ভালোবেসে মিতু বলে ডাকি। কোনো সমস্যা? ফারাজ চোখ সরু করলো। ন্যাকামি। যাক, আমিও ভালোবেসে আজ থেকে তোমাকে চুতু বলে ডাকবো। কোনো সমস্যা? চিত্রা ধপাস করে উঠে বসে তাকালো। চুতু? এটা আবার কেমন নাম? কেন, পছন্দ হয়নি? চাইলে শুটকি, সাদামুলা কিংবা লিলিপুট বলেও ডাকতে পারি। তোমার সঙ্গে নামগুলো বেশ দেয়। চিত্রা রাগ চোখে গোল করে তাকালো। ধ্যাত। ফারাজ গলা নামিয়ে রহস্যময় কণ্ঠে বলল, বুঝতে পেরেছি তোমার যে প্রেমের নেশা ধরেছে। এমন হ্যান্ডসাম স্বামী থাকলে নেশা ধরাটা স্বাভাবিক। আই নো, ডোন্ট ওয়ারি। নেশাটা যেহেতু আমার কারণেই ধরেছে, তাই তা কমানোর দায়িত্বও আমার। চিত্রা কিছু বলার আগেই দরজার কাছে হুড়মুড় করে মিতালি হাজির হলো। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, সিঁড়ি বেয়ে দৌড়ে এসেছে সে। হাঁপাতে হাঁপাতে বলল, যে খালু। ফারাজ ভ্রু উঁচিয়ে তাকালো। কিরে, হাঁপানি রোগীর মতো নিঃশ্বাস ফেলছিস কেন? যাকগে, আমার জন্য এক কাপ চা বানিয়ে আন। মিতালি মাথা ঝাঁকিয়ে সম্মতি জানিয়ে বলল, আচ্ছা, চাই চিনি কতটুকু দিমু? ফারাজ একটু ভেবে বলল, তোর যা ইচ্ছে, তবে বইয়ের মতো অত মিষ্টি যেন না হয়। পরে যদি অকালে সুগার লেভেল বেড়ে যায়, তখন তোকে আর আমার চিনি বাবা বলে ডাকবে। মিতালি কৌতূহল ভরা কণ্ঠে জিজ্ঞেস করলো, চিনি বাবা মানে কি খালু? ফারাজ এক সেকেন্ড চুপ থেকে বলল, তোর ধ্যাত, কিছু না, যা আমার বইয়ের মতো কড়া করে এক কাপ চা বানিয়ে আন। চা আর সিগারেট একসঙ্গে না খেলে আমার আবার বাথরুম হয় না, যা। মিতালি অবাক হয়ে ফারাজের মুখের দিকে তাকিয়ে রইল। আর চিত্রা, সে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল। এই লোককে ঠিক করতে গেলে তার নিজেরই মাথা ঠিক থাকবে না। ফারাজ চা সিগারেট খেয়ে গোসলে চলে গেল। রাতে গোসল না করলে তার ঘুম হয় না। দুনিয়ার পারমাণবিক বোমা নিক্ষেপ করলেও ফারাজ এলাইয়ের গোসল করা চাই। আর একটাই কথা, দুনিয়া মারা খাক, তার শুধু গোসল করতে পারলেই হলো। গোসল শেষে চিত্রাকে রুমে দেখতে না পেয়ে ফারাজের মুখটা কালো হয়ে যায়। তার ঔষধটা যদি এমন দৌড়াদৌড়ি করে, তাহলে ফারাজ নিজের রোগ কী করে সারাবে? ফারাজ কালো ট্রাউজার আর টি শার্ট পরে নিচে নামলো। ফারাজের লুঙ্গির সঙ্গে দুশ্মনী আছে। শালা লুঙ্গি চিজটা একেবারে বেইমান, হুটহাট খুলে যায়। চিত্রার থেকেও এক ধাপ উপরে এই ধাপ্পাবাজ লুঙ্গি। চিত্রাকে তো ফারাজ কন্ট্রোল করতে পারে, তবে লুঙ্গিকে আয়ত্তে আনা তার পক্ষে সম্ভব হয়নি। ফারাজের মুসলমানের কথা, তাকে তার মা বিছানায় শুয়ে রেখেছিল। লোকজন সবাই ফারাজকে দেখতে আসছিল। সবাই একটু পরপর লুঙ্গি উঠিয়ে ফারাজের মূল্যবান সম্পদ দেখে কত কি বলে চলে গেল। মানে কি একটা অবস্থা! মানুষ বলা নেই কওয়া নেই, তার ইজ্জত দেখে চলে যাচ্ছে। বাবার বন্ধু একটা মেয়েও তাকে সেদিন দেখতে এসেছিল, বয়সে ফারাজের সমানই। ওই শালেও ফারাজের লুঙ্গি তুলে ইয়েটা দেখে ফিক করে হেসে বলেছিল, হি হি, সাদা কেচো। ফারাজ ব্যথায় সেদিন উঠতে পারেনি। যদি পারত তাহলে ওই শালির চুল ছেড়ে দিত। সেদিনের পর থেকে লুঙ্গি জিনিসটাকে ফারাজের ছোটলোকি মনে হয়, হুটহাট খুলে যায়। একবার তো লুঙ্গির সঙ্গে ফারাজকে বেল্টও পরতে হয়েছিল। তাই ফারাজ লুঙ্গি পরে না। সে কোনো লুঙ্গি পরবে? ওসব ছোট লোকরা পরে। ফারাজ ভাবনা থেকে বেরিয়ে আসে। ওইসব ভয়ানক দিনের কথা সে মনে করতে চায় না। ফারাজ নিচে এসে দেখে অন্দরমহলে সবাই মিলে মিলে আড্ডা দিচ্ছে, একসঙ্গে মিলে লুডো খেলছে। নদী ভাবি, ফারিয়া, নীরু আর মোহনা ভাবিও একসঙ্গে খেলছে। চিত্রা এক কোণে দাঁড়িয়ে খেলা দেখছে। ফারাজ চিত্রার দিকে এগোতে গেলেই একটা কল আসে তার ফোনে। অভ্র কল করেছে। ফারাজ অভ্রের কথাগুলো মনোযোগ সহকারে শুনল। শেষে জবাব দিল, আমি আসছি, রান্না করে পার্সেল পাঠাতে হবে না।